দোহাই লাগে আপনার, দুই সন্তানের মুখ চেয়ে হলেও ফিরে আসুন। চৈতি বেগম তখন 8.5 মাসের প্রেগনেন্ট। আলতা করে জেনেছিল ছেলে সন্তান হবে। চৈতি বেগমের খুশি দেখে কে ভেবেছিলেন এবার হয়তো সুখের মুখ দেখবে। উনি কিন্তু নিয়তির লিখন ছিল ভিন্ন। স্বামীর পথে বাধা হতে চাইলেন। রেগে মেগে আশিকুর শিকদার ভীষণ মারধর করেন তাকে। চিত্রার ঘরের বাইরে যেতে শুনছিল মায়ের গগন বিদারী চিৎকার। কত করে ডেকেছিল বাবাকে, কিন্তু থামাতে পারেনি সেই অগ্রাসী অত্যাচার। মাত্র 8 বছরে শিশুও তখন। ওসব নির্মমতার সয়ে যাওয়া ছাড়া আর কী বা করার আছে। ওই মায়ের প্রকুরে প্রসব বেদনা শুরু হয় চিত্রা বেগম। আশিকুর শিকদারে কি আর সেসব দেখার সময় ছিল? তার মনে পড়েছিল সেই নষ্ট নারীর কাছে, যে তার সুন্দর সংসার তছনছের একমাত্র কারিগর। আশিকুর শিকদার বেরিয়ে যাওয়ার পর চিত্রা দৌড়ে আসে মায়ের কাছে। চিৎকার করে ডাকে একে ওকে, কিন্তু কেউ এগিয়ে আসে না। সুসময় বন্ধু আবার অসময়ে থাকে নাকি? চৈতি বেগম তখন অবচেতন। ভয়ঙ্কর রকমের রক্তক্ষরণ হচ্ছিল তার। লালচে তরলে ঘনত্ব দেখে মাথা ঘুরে উঠে চিত্রার। কী করবে ভেবে না পেয়ে দৌড়ে যায় বাহিরে। সে 2-4 জনকে সাহায্যের জন্য বলতে ওরা একটা সিএনজি ডেকে দেয়। তাকে করে কোনো মতো চৈতি বেগমকে নিয়ে হসপিটালে যায় চিত্রা। পৌঁছে ঘটে আরেক বিপত্তি। ভাড়া তো নেই তার কাছে। সিএনজি চালকও চৈতি বেগমকে হসপিটালে নিতে দিবে না। ভাড়া পরিশোধ না করলে ক্রমশ গোলাটা হয়ে ওঠে পরিস্থিতি। পরবর্তীতে আশেপাশে মানুষের বুদ্ধিতে নিজের গলা লকেট দিয়ে ভাড়া মিঠায় চিত্রা। প্রাপ্য বুঝে পেতেই সিএনজি চালক হসপিটালের সামনে রাস্তার ছুঁয়ে ফেলেন চৈতি বেগমের অসার দেহখানা। চিত্রা সেই দিন প্রতিবাদ করতে পারেনি, কেবল হাউমাউ করে কেঁদেছিল। সেই দিন বাস্তবতার সাথে প্রথম সাক্ষাৎ হয়েছিল তার। মায়ের রক্তাক্ত দেহখানি আলগে কিভাবে হসপিটাল অবধি নিয়েছিল তা কেবল সেই জানে। সেই দিন এও বুঝেছিল রক্তের সম্পর্ক সব কিছু না, বরং এটা সবচাইতে বড় স্বার্থপর। সম্পর্কে দোহাই দিয়ে কেবল নিজের স্বার্থটুকু হাসিল করা যায়। সব বাধা বিপত্তি পেরিয়ে ফুটফুটে এক ছেলে সন্তান জন্ম দিয়েছিলেন চৈতি বেগম, কিন্তু চিকিৎসার অভাবে মারা যায় শিশুটা। অথচ বিত্তশালী বংশের প্রদীপ ছিল সে। জানাজাটা পর্যন্ত নসিবে হয়নি তার। অন্তিমে বিনর্ম আয়োজন ছাড়াই মাটি চাপা দেওয়া হয়েছিল তার কোমল দেহখানি। কেউ খুশি হয়নি তার আগমনে, আবার কেউ কাঁদেনি তার প্রস্থানে। এতটাই দুর্ভাগ্য নিয়ে এসেছিল সে। সেই দিনকার পর একেবারে নির্বিকার হয়ে যান চৈতি বেগম। স্বামী কিংবা সন্তান কোনো কিছুর ওপর বিশেষ কোনো আগ্রহ ছিল না ওনার। শুধু সৃষ্টিকতার ওপর হয়েছিল একরাশ অভিমান। সময় পেরোয়, বাড়ি ফিরেন ওনারা, কিন্তু আগের মতো আর কিচ্ছু হয় না। মায়ের ভাবলেসিন আচরণ ক্ষত বিক্ষত করে দেয় চিত্রাকে। মেয়েটার শৈশব হারায়। অল্প বয়সে হতে হয় ভীষণ বুঝদার। সব কিছু যখন মোটামুটি চলনসই, তখনই ঝড়ের মতো আগমন ঘটে আশিকুর শিকদারের। এক কিশোরী হাত ধরে শিকদার বাড়ি চৌকাঠে এসে দাঁড়ান তিনি। পরিচয় হিসেবে তিনি জানান এটা তার বড় মেয়ে চিত্রিকা শিকদার। চিত্রা অবাক হয়ে চেয়েছিল মেয়েটার পানে। তার চেয়ে দ্বিগুণ বয়সী ছিল চিত্রিকা। আশেপাশে মানুষজন চিত্রিকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আশিকুর শিকদার বলেন, চিত্রিকার মায়ের সাথে 19 বছরের সংসার ছিল আমার। চিত্রিকা আমাদের ভালোবাসার ফল। কেউ তাকে জড়িয়ে একটা বাজে কথা বলবেন না। বড্ড ঠুনকো ছিল সেই যুক্তি। লোকমুখে শোনা গেছে পতিতালয় শ্রেষ্ঠ সুন্দরী চাঁদনি বাই যে সৌন্দর্য মেতে ঘর ছেড়েছিল আশিকুর শিকদার। চিত্রিকা তাকে নয়, বরং চাঁদনির কোনো এক পাপীর ফসল। পরবর্তী কি হয়েছে জানা নেই। আশিকুর সাহেব কেন অন্যের সন্তানকে নিজের বলে পরিচয় দিয়েছেন তার জবাব জানা নেই। অবশ্যই চিত্রার রুচি হয়নি কখন এসব জানতে। সেই দিনের পর থেকে বাবা নামক শব্দটাকে ভীষণ রকমের ঘৃণা করে সে। তার এই ঘৃণা সময়ের সাথে বাড়তে বাড়তে আকাশ ছোঁয়া। চিত্রিকা আর তার মধ্যে সবসময় পার্থক্য করতেন আশিকুর সাহেব। চিত্রার আজীবন ছিল অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় কেউ। তাই তো মায়ের ভাগটা তার জন্য তোলা থাকতো। শাসন সইতে হতো চিত্রাকে। কিছু না করেও শুনতে হতো অকথ্য ভাষায় গালাগাল। এমনকি কোনো ঈদে নতুন জামা গায়ে দেয়নি চিত্রা। চিত্রিকা পরা গত ঈদের জামাগুলোই ছিল চিত্রার
নতুন ঈদের জামা। সেই অতীত আজও পিছু ছাড়ল না। চিত্রিকার স্বামী সন্তানকে নিয়ে ঘর করতে হচ্ছে চিত্রার। ভাগ্য এত নিষ্ঠুর কেন কে জানে, নাকি সে সইতে জানে বলেই খোদা তার বেলায় কঠোর হয়, সেটাও জানা নেই চিত্রার। অতীতের স্মৃতিতে ডুবে থাকা চিত্রার ঘোর ভাঙল নায়াবের প্রশ্নে। তোমার চোখে আমি নিকৃষ্ট পুরুষ, তাই না? প্রশ্নটা বুঝতে খানিকটা সময় লাগলো চিত্রার। কোথায় থেকে সাহস পেল কে জানে, ফটফট করে জবাব দিল কিছুটা তেমনই। সহজ স্বীকারোক্তি শুনে অবাক হলো না নওয়াব। কয়দিনে খুব ভালো মতো মেপে ফেলেছে ওই চিত্রা ব্যক্তিত্ব, তাই পরপরই শুধাল। তোমার কি মনে হয় অমন পশুর মতো আচরণ কেন করছি আমি তোমার সাথে? নওয়াবের সোজাসাপটা প্রশ্নে খানিকটা অস্বস্তি পড়ে যায় চিত্রা, তবুও সময় নিয়ে উত্তর দেয়। হয়তো নাফিমের মায়ের জায়গা আমার মানতে পারিনি। নওয়াব সরাসরি বলে, ভ্রান্ত ধারণা তোমার, এরকম কিছুই নয়। নওয়াবের কথায় ভীষণ অবাক হয় চিত্রা, না চাইতো তার মুখ ফসকে বেরিয়ে আসে। তাহলে? নওয়াব ধীর গলায় বলতে শুরু করে, তুমি বাচ্চা একটা মেয়ে, তোমার বয়সে প্রায় দ্বিগুণ আমি। দ্বিতীয়ত, লাইফ পার্টনার হিসেবে আর কাউকে চাই না আমার। তৃতীয়ত, এতদিন পরীক্ষা করেছিলাম তোমায়। চিত্রা অবাক হয়ে শুধায়, কিসের পরীক্ষা? নওয়াব সরাসরি জবাব দেয়, নারী বড় রহস্যময়, অভিনয়ে সেরা, তাই একটু পরখ করে দেখছিলাম আদৌ বিশ্বস্ত কিনা তুমি। দিন শেষে বুঝলাম তুমি নিজেই পরিস্থিতির শিকার। নওয়াবের জবাবে না চাইতো বিষে গেল চিত্রার মন। বিস্মিত হয়ে সরাসরি নওয়াবের দিকে তাকালো। লোকটা তখনও অদূরে তাকিয়ে কি দেখছে কে জানে, তবে চিত্রার মনে তখন প্রশ্নঝড়। সামান্য একটা পরীক্ষার জন্য অমানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে তাকে, এটা কি ছেলে খেলা মনে হয় নওয়াবে? মনের প্রশ্ন মনেই রাখলো চিত্রা, করেই বা কী লাভ? তাই নিশ্চুপ রইল। নওয়াবে আবার বলল, আশা করছি সামনেও তুমি এমনই ভাবলেসিন থাকবে আমার বিষয়, এবং আগামী 3টা মাস তুমি রিলেটেড কোনো ঝামেলা পোহাতে হবে না আমার। আমি আশা রাখছি ডিভোর্সের ব্যাপারে কোনো ঝামেলা করবে না তুমি। চিত্রা ভেবেছিল নওয়াব হয়তো একটু হলেও অনুতপ্ত হবে। আসলে বোকা সে তো আর গুরুত্বপূর্ণ মানুষ না, আদতে সে মানুষই না। মাঝে মধ্যে নিজেকে জড়বস্তু মনে হয় চিত্রার। জড়বস্তু বলে বোধ হয় প্রয়োজন শেষে সবাই ছুঁড়ে ফেলে দেয়। পশু হলে নিশ্চয়ই একটু হলেও মায়া দেখাতো তারা। এই প্রথম মানুষ হওয়ার বড্ড আফসোস হচ্ছে তার। খুব বেশি কান্না পাচ্ছে। নিকৃষ্টতর জীবন হলো না কেন? অন্তত এই অমানসিক যন্ত্রণা সহ্য করা লাগতো না তখন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা পা ঝিমঝিম করতে থাকে চিত্রার। চোখ দুটো ভরে ওঠে অশ্রুতে। তার হাবভাব দেখে নাফ গলা খাকারি দিয়ে বলে, আরেকটা কথা বলতে চাইছি, আশা করি তুমি বুঝবে এবং রাখবে। চিত্রার গলার কাজটায় দলা পাকিয়ে গেছে কান্নায়, যে কথা বলতে পারে না ও। ছোট করে বলো, জি। নব দীর্ঘশ্বাস ফেলে বলে, জন্মের পরই মা হারিয়েছে ছেলেটা। এতকাল আমাদের কাছে বড় হলো, হুট করে তোমার কাছে পেয়ে মাতৃত্ব স্বাদ মেটাতে চাইছে। বেশি লাই দিও না ওকে। তুমি চলে যাওয়ার পর সামলাতে কষ্ট হয়ে যাবে আমাদের। আমি চাই না এইটুকু বয়সে কোনো বাজে ট্রমার সম্মুখীন হোক আমার বাচ্চা। কথাগুলো শুনে নিজেকে দমাতে পারল না চিত্রা। তার গলা বেয়ে কয়েক ফোঁটা উষ্ণ পানি গড়িয়ে পড়ল, তবে সেটা নব দেখাতে চাইল না সে। থেমে থেমে বলল, আমি নিজের থেকে চাইনি ওর কাছে। ওই আঁচল ধরে ঘুরে আমার পিছু, এটা কিভাবে রোধ করব? নব খানিক সময় নিয়ে বলেন, আমি বলেছি না তোমাকে সরে যেতে, শুধু বলেছি ওকে মাতৃত্ব স্বাদ দিও না, ফ্রেন্ডের মতো মিশো, দ্যাটস অল। চিত্রা মাথায় ঢুকলো না কিছু। অন্দরমহলে ঝড় চলছে। ভেবেছিল নাফিমটাকে আলগে কষ্টগুলো ভুলে থাকবে, তার হলো কই। চিত্রা বুঝে গেছে, যার যত একাকিত্ব ভয় তার তত মানুষ হারায়। ভীষণ চালাক পুরুষ নব। চিত্রার পাংশুটো মুখ দেখে ওর ভিতরে অবস্থা বুঝতে বাকি রইল না তার, তাই গল বলল, অ্যাম ডান। তোমার কিছু বলার আছে? চিত্রা মাথা নাড়িয়ে না বোঝায়। নব তীক্ষ্ণ চোখে দেখে ওর কম্পনরত শরীরটা, মনে হচ্ছে এই বুঝি নেতিয়ে পড়বে। নব আর রিস্ক নিল না, ঘরের দিকে পা বাড়ালো। চিত্রা এলো তার পিছু। নব তার উদ্দেশ্য বলল, তুমি আর নাফিম বেডে ঘুমাও, আমি ফ্লোরে অ্যাডজাস্ট করে নেব। চিত্রা কিছু বলল না, ধীর পায়ে এগিয়ে গেল বেডের দিকে। নাফিমকে বুকে নিয়ে শুয়ে পড়ল চুপচাপ। মিনিট করাতেই বোবা কান্না তোর থেমে থেমে কেঁপে উঠল লাগলো তার শরীর। ফ্লোরে ফোমের বেডে
শটান হয়ে শুয়ে থাকা নব স্পষ্ট টের পেল ব্যাপারটা, কিন্তু আগ বাড়িয়ে সান্ত্বনা দিতে গেল না। তার ভাষ্যমতে সারা জীবন কান্নার চাইতে এক রাত কান্না করা ভালো। সে একদমই চায় না চিত্রিকার মতো ধ্বংস হোক চিত্রা। মেয়েটা এমনিতে ভুক্তভোগী, আলাদা করে তার জীবনটা জাহান্নাম বানাতে চায় না নভ। হতে হলো না হয় একটু খারাপ, তবুও দিন শেষে ভালো থাকুক কিছু মানুষ।